সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, ইতিমধ্যে তোমাদের দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট তোমরা হাতে পেয়ে গেছো এবং অনেকে হয়তো বা অ্যাসাইনমেন্টের কাজও কমপ্লিট করে ফেলছো। সেজন্য আমি হিসাব বিজ্ঞানের বিষয়ের, অর্থাৎ যারা ব্যবসায় শিক্ষা বিভাগে আছো তাদের হিসাব বিজ্ঞান বিষয়ের যে অ্যাসাইনমেন্টটা তোমাদের হাতে আছে সেটা আজকে আলোচনা করে দেব। তো তার আগে বলে রাখি, হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্টে দুইটা পার্ট আছে। একটা হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, যেটা তোমরা তোমাদের মূল বই থেকে একটু স্টাডি করলে মূল বইটা ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবা, সেটা তোমরা করে নিবা অথবা তোমরা অলরেডি করে নিছো। আজকে আমি খ বিভাগের যে গণিত অংশটা আছে, হিসাব বিজ্ঞানের যে ম্যাথের অংশটা আছে সেটা নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করে দিব। তোমরা যদি করে থাকো ভালো, আর যদি না করে থাকো বা একদম কম বুঝে থাকো তোমরা একটু দেখে নিতে পারো আমার এই আলোচনা থেকে। তো কথা না বাড়িয়ে আমরা অ্যাসাইনমেন্টের খ অংশটা অর্থাৎ ম্যাথের অংশটা আমি তোমাদেরকে একটু আগে প্রশ্নটা পড়াই দিচ্ছি, খেয়াল করো। হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নবম শ্রেণী 2020 সালের দ্বিতীয় সপ্তাহে তোমরা খ নিচের লেনদেনগুলো কারণ ব্যাখ্যা করো এবং হিসাব সমীকরণে এগুলোর প্রভাব দেখাও। তার মানে নিচে কিছু লেনদেন দিছে, এই লাইনটা থেকে বোঝা যায় নিচে কিছু লেনদেন দিছে, সেগুলোর কারণ ব্যাখ্যা করতে বলছে, এগুলো কেন লেনদেন, এবং আরেকটা অংশ করতে বলছে সেগুলোকে হিসাব সমীকরণে এগুলোর প্রভাব দেখাইতে বলছে। তার মানে এই অ্যাসাইনমেন্টে দুইটা কাজ দিছে, খেয়াল করো। কয়টা কাজ? দুইটা কাজ। একটা হলো কারণ ব্যাখ্যা করতে হবে, আরেকটা হলো হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে হবে। তো আমরা প্রথম কাজটাতে যাব। কারণ ব্যাখ্যা করার জন্য আমরা আধুনিক পদ্ধতিতে কারণটা ব্যাখ্যা করব, অর্থাৎ হিসাব সমীকরণের মাধ্যমে হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণটা ব্যাখ্যা করব। তার জন্য আমরা একটা ঘর রেডি করব। ফার্স্টে তারিখের জন্য একটা ঘর দিব, তারিখ, তারপরে লেনদেন কিনা, তারপরে কারণ। ফার্স্টে দিলাম তারিখ, লেনদেন কিনা, তারপরে কারণ। আমরা ব্যাখ্যায় লিখে দিতে পারি, ব্র্যাকেট একটু লিখে দিই, আধুনিক পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে। উপরে আমরা লিখতে পারি লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করা হলো, লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করা হলো। ওকে, তাহলে আমরা একদম প্রথম থেকে যদি খেয়াল করি লেনদেনগুলো, প্রশ্নের দিকে খেয়াল করে একটু। প্রশ্নটা অলরেডি তোমাদের হাতে আছে, তারপরে আমার দিকে খেয়াল করে একটু। 2020 সালের 1 জানুয়ারি জনাব প্রদ্যুৎ নগদ 50,000 টাকা এবং 1 লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম নিয়ে নিরাময় চেম্বার নামে সেবা কার্য শুরু করেন। জানুয়ারি 1 তারিখে তাদের একটা প্রারম্ভিক লেনদেন হয়ে গেছে। শুরুতে তারা নগদ টাকা আনছে ব্যবসা শুরু করার জন্য এবং 1 লাখ টাকার কিছু সরঞ্জাম নিয়ে আসছে যেগুলো সম্পদ। তাইলে ব্যবসা শুরু করার সময় আমরা জানি মালিক শুরু করার সময় যে সম্পদগুলো নিয়ে আসে তার জন্য সম্পদ বৃদ্ধি পায় ব্যবসায়ের। তার মানে সম্পদ মানে হিসাব সমীকরণে খেয়াল করবা, আমাদের যে হিসাব সমীকরণ আছে আমি একটু বোঝার জন্য খেয়াল করছি, এ সমান এল প্লাস ই। এই এ হলো কি? সম্পদ। এ হলো সম্পদ, এল মানে হলো দায়, আর ই মানে হলো মালিকানা সত্ত্ব। এই তিনটা উপাদানকে প্রভাবিত করবে প্রত্যেকটা লেনদেন। লেনদেন হতে হলেই খেয়াল রাখবা এই তিনটা উপাদানকে অবশ্যই প্রভাবিত করবে। তাহলে এখানে মালিক কী কী আনছে দেখো, নগদ টাকা আনছে আর সরঞ্জাম আনছে, এই দুইটা সম্পদ, সেজন্য এ বৃদ্ধি পাবে। আর মালিক ব্যবসা শুরু করার সময় যা আনে সেগুলো হলো মূলধন, যেটাকে মালিকানা সত্ত্ব বলে, যেটা ইকে প্রভাবিত করে। মালিকানা সত্ত্ব কাকে প্রভাবিত করে? ইকে প্রভাবিত করে। তাইলে আমরা তারিখের ঘরে 2020 জানুয়ারি 1, এটা একটা লেনদেন। এটা কি? লেনদেন। কারণ এখানে এ সমান এল প্লাস ই সমীকরণে নগদ এবং সরঞ্জামের জন্য সম্পদ বাড়ছে। সম্পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা, যার পূর্ণরূপ হলো এসেটস। তাইলে এখানে এ সমান এল প্লাস ই সমীকরণে এ এবং ই উপাদান দুইটি বৃদ্ধি পেয়েছে।
এ এবং ই উপাদান দুটি বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের জানুয়ারি 1 তারিখটা কমপ্লিট হইল। আমি আবার একটু খেয়াল করো, এ কেন বৃদ্ধি পেয়েছে? নগদ টাকা এবং অফিস সরঞ্জাম এই দুইটা হলো সম্পদ। ব্যবসা শুরুর সময় এগুলো যদি ব্যবসায় আনে, ব্যবসার জন্য এটা সম্পদ বৃদ্ধি পাইছে, সেজন্য এ বৃদ্ধি পাইছে। আর মালিক ব্যবসা শুরুর সময় যেটা আনে সেটাকে বলা হয় মূলধন। মূলধনকে বলা হয় মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব ই দ্বারা প্রকাশ পায়। মালিকানা সত্ত্ব কী দ্বারা প্রকাশ পায়? ই দ্বারা। সেজন্য ই উপাদানটি বৃদ্ধি পেয়েছে। তাইলে এ এবং ই উপাদান দুটি বৃদ্ধি পেয়েছে বলে এটা একটা লেনদেন। এরপরের লেনদেনটা আমরা যদি দেখি, জানুয়ারি 10 তারিখে মোট 20 জন রুগী দেখে 10,000 টাকা পেলেন। আমরা চেম্বার যখন শুরু করছি, আমরা 20 জন রুগী দেখছি জানুয়ারি 10 তারিখে। দেখার পরে আমরা 10,000 টাকা পাইলাম। এটা আমার জন্য কি আয়? এটা আমার জন্য আয়। এখানেও দুইটা হিসাবের সৃষ্টি হয়েছে, খেয়াল করো। একটা হলো নগদ টাকা বাড়ছে, নগদান হিসাব। আর একটা হলো সেবা আয় বাড়ছে। নগদ যখন বাড়ে, খেয়াল করবা, সবসময় সম্পদ বৃদ্ধি পায়। আর সম্পদকে হিসাব সমীকরণে এ দ্বারা প্রকাশ করা হয়। তার মানে দ্বিতীয় লেনদেনটা অর্থাৎ জানুয়ারি 10 তারিখেও এ বৃদ্ধি পাইছে। এরপরে আমাদের সেবা আয়, প্রত্যেকটা লেনদেন দুইটা পক্ষকে প্রভাবিত করবে, খেয়াল করবা। তাইলে নগদান বাড়ছে আর একটা সেবা আয় বাড়ছে। এখন হিসাব সমীকরণে আমাদের আয় কোথায় হবে? এখান তো আয়ের কোনো চিহ্ন নাই। এ এল ই, এ মানি হলো সম্পদ, এল মানি হলো দায়, ই মানি হলো মালিকানা সত্ত্ব। খেয়াল করবা, যদি কোনো আয় হয় এই ইটা বৃদ্ধি পায়, যদি কোনো খরচ হয় ইটা হ্রাস পায়। তাইলে আয় এবং ব্যয়, মুনাফা জাতীয় আয় এবং ব্যয় কাকে প্রভাবিত করবে? ইকে। তার মানে আয় হওয়াতে ই বাড়ছে, আর নগদ টাকা আসাতে এও বাড়ছে। তাহলে আমরা একটু যদি গুছিয়ে লিখি বা একটু সাজিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারি জানুয়ারি 10 তারিখে এটা একটা লেনদেন। এটা একটা কি? লেনদেন। কারণ কেন? কারণ এখানে এ সমান এল প্লাস ই সমীকরণে, এ সমান এল প্লাস ই সমীকরণে নগদ রুগী দেখে নগদ টাকা পাইছে, সেজন্য নগদ বাড়ছে, সেজন্য এ বৃদ্ধি পাইছে। এবং যেহেতু একটা আয় হয়েছে, সেবা আয় হয়েছে, আয় হইলে ই বৃদ্ধি পায়। এবং ই উপাদান দুইটি বৃদ্ধি পেয়েছে। এ এবং ই উপাদান দুটি বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা জানুয়ারি 10 তারিখটা কমপ্লিট করলাম। এরপরে আমরা যাব জানুয়ারি 20 তারিখে। খেয়াল করো, আগে প্রশ্নটা খেয়াল করবা। জানুয়ারি 20-এ বলছে চেম্বারের আধুনিকায়নের জন্য 50,000 টাকা ঋণ নিলেন। আমরা যখন ব্যবসার জন্য ঋণ নিব, খেয়াল করবা, ব্যবসায় নগদ টাকা আসে, নগদান হিসাব বাড়ছে, তার মানে সম্পদ বাড়ছে। সম্পদ মানে কি? এ বৃদ্ধি পাইছে। সাথে সাথে একটা ঋণ বাড়ছে। ঋণ মানে কি? একটা দায় বাড়ছে। দায়ের দ্বারা কি প্রকাশ করা হয়? এল দ্বারা দায়কে প্রকাশ করা হয়। এল এর পূর্ণরূপ হলো লাইবিলিটিস, যার বাংলা নাম কি? দায়। তাইলে এখানে দুইটা উপাদানকে প্রভাবিত করছে। একটা হলো কি? নগদ টাকা বাড়াতে, ঋণ নেওয়াতে নগদ টাকা বাড়ছে বলে এ বৃদ্ধি পাইছে। সাথে সাথে আমার একটা দায় বাড়ছে বলে এলও বৃদ্ধি পাইছে। তাহলে আমরা লিখতে পারি জানুয়ারি 20 তারিখ দিয়ে এটাও একটা লেনদেন। কারণ এখানে এ সমান এল প্লাস ই সমীকরণে, এল প্লাস ই সমীকরণে নগদ টাকার জন্য এ এবং দায়ের জন্য, ঋণ যেহেতু একটা দায়, সেজন্য এল বৃদ্ধি পাইছে। এল বৃদ্ধি পেয়েছে, তাই এটি একটা লেনদেন। ঠিক আছে, তোমরা আরও গুছিয়ে লিখতে পারো, তবে মূল পয়েন্ট হলো এ এবং এল বৃদ্ধি পেয়েছে। এরপরের তারিখটা কত? 25 তারিখ। খেয়াল করো, জানুয়ারি 25 তারিখে বলছে চেম্বারের ভাড়া বাবদ 5,000 টাকা প্রদান করছে। ভাড়া, খেয়াল করো, এই ভাড়া একটা খরচ, ভাড়া একটা কি? খরচ। তাইলে খরচ যদি বৃদ্ধি পায়, কিছুক্ষণ আগে আমি 10 তারিখে বলছিলাম যদি আয় বৃদ্ধি পায় ই বাড়ে, যদি খরচ বৃদ্ধি পায় ই কমে বা ই হ্রাস পায়। তাহলে আমরা চেম্বারে যখন ভাড়া দিছি, ভাড়া একটা খরচ বাড়ছে, সাথে সাথে ভাড়াটা নগদ টাকা দেওয়াতে নগদ টাকা কমে গেছে। তাহলে ভাড়ার জন্য খরচ বলে ই হ্রাস পাবে এবং নগদ টাকা কমে গেছে, সেজন্য এ হ্রাস পাবে। তার মানে এ এবং ই উপাদান দুটি হ্রাস পাইছে, সেজন্য এটা একটা লেনদেন। তাহলে আমরা জানুয়ারি 25 তারিখে লিখব এটা একটা লেনদেন। এটা একটা লেনদেন কারণ এখানে এ সমান এল প্লাস ই সমীকরণে এ এবং ই উপাদান দুইটি হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের
ক্ষয়ের প্রথম অংশটা শেষ হইল, ক্ষয়ের প্রথম অংশ যেটা সেটা শেষ। এখন ক্ষয়ের দ্বিতীয় অংশে যাব। প্রথম অংশ ছিল কি, কারণ ব্যাখ্যা করতে বলছে, আমরা কারণ ব্যাখ্যা করে দিছি। এরপরে এবং দিয়ে লিখা আছে এবং হিসাব সমীকরণে এগুলার প্রভাব দেখাও। আমরা একটা টেবুলার চক, একটা বিবরণী চক করে হিসাব সমীকরণের প্রভাব দেখাইছিলাম, তোমরা জানো। সেখান থেকে এই কাজটা করব আমরা। তাহলে আমি ক্ষয়ের প্রথম অংশটা একটু মুছে দিচ্ছি, আমরা দ্বিতীয় অংশে যাব। দ্বিতীয় অংশ যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এই চ্যানেলে নবম দশম সহ একদম ইন্টার, এইচএসসি, এমবিএ, বিবিএ সব ক্লাসের অঙ্ক আছে, সেজন্য একটু সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে আমরা ক্ষয়ের দ্বিতীয় অংশ বিবরণী চক করব, তার আগে আমাকে প্রতিষ্ঠানের ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। তাহলে নিরাময় চেম্বার, নিরাময় চেম্বার, তারপর কি বিবরণী চক, বিবরণী চক, বিবরণী চকে হিসাব সমীকরণের, বিবরণী চকে হিসাব সমীকরণের প্রভাব, হিসাব সমীকরণের প্রভাব, বিবরণী চকে হিসাব সমীকরণের প্রভাব। তাহলে আমরা ফার্স্টে গড়টার দিকে খেয়াল করো, আমি গড়টা কীভাবে করতেছি। ফার্স্টে তারিখের জন্য একটা গড় করব, একদম সিম্পলি, একদম সহজভাবে তোমাদেরকে আমি করাই দিছি। তারিখের জন্য একটা গড়, তারপরে হিসাব সমীকরণের এ মানে কি সম্পদ, সমান এল প্লাস ই, এল মানে কি দায়, প্লাস ই মানে মালিকানা সত্ত্ব। লাস্টে আমরা মন্তব্যের জন্য একটা কলাম দেব, মন্তব্য। এভাবে খুব সহজে করে ফেলা যায় এটা, ঠিক আছে। এখন তুমি দেখো, আমরা ঘরটা কমপ্লিট করলাম, ঘরের ভিতরে আমরা লেনদেনগুলোকে কীভাবে হিসাব সমীকরণের মাধ্যমে প্রভাব দেখাবো। একদম প্রথম লেনদেনটা যদি আবার একটু খেয়াল করি, 2020 সালে 1 জানুয়ারি জনাব প্রদ্যুৎ নগদ 50,000 টাকা এবং 1 লাখ টাকা চিকিৎসা সরঞ্জাম নিয়ে নিরাময় চেম্বার নামে সেবা কার্যক্রম শুরু করেন। তাহলে এখানে তিনটা হিসাব আছে, একটা হলো নগদান হিসাব, একটা হলো অফিস সরঞ্জাম হিসাব, আর একটা হলো মূলধন হিসাব। নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, মূলধন ক্রেডিট। তাইলে এই নগদ এবং অফিস সরঞ্জাম দুইটা সম্পদ, সেজন্য আমরা সম্পদের দিকে দুইটা গড় করব। কয়টা গড় করব? দুইটা গড়। একটা করব নগদের জন্য, আরেকটা করব চিকিৎসা সরঞ্জাম বা সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, ঠিক আছে। এরপরে আমরা মালিকানা সত্ত্বের দিকে মূলধন নামে একটা ঘর করব, মালিকানা সত্ত্বের অংশে মূলধন নামে একটা ঘর করব। তুমি এই জায়গায় চাইলে সমানও দিতে পারো, এই জায়গায় চাইলে আমরা সমানও দিতে পারি, অথবা সমান উপরে আছে এভাবেও ধরতে পারি। তো এই প্রশ্নের ভিতরে আমরা যদি কাজ শুরু করি, তারিখটা লিখলাম 2020 জানুয়ারি 1 তারিখেরটা দেখাচ্ছে নগদ কত টাকা, 50,000 টাকা। সেজন্য আমরা নগদের ঘরে 50,000 টাকা দিলাম। চিকিৎসা সরঞ্জাম আছে 1 লক্ষ টাকা, চিকিৎসা সরঞ্জামের ঘরে 1 লক্ষ টাকা দিলাম। এবং নগদ এবং চিকিৎসা সরঞ্জাম যোগ হয়ে হবে মূলধন, মূলধনের ঘরে দিব আমরা 1,50,000 টাকা। এটাকে আমরা দিতে পারি মূলধন অথবা বিনিয়োগ, এটাও দিতে পারো মন্তব্যের কলামে। ওকে, এরপরে আমরা জানুয়ারির 10 তারিখে যদি যাই, জানুয়ারি 10 মোট 20 জন রুগী দেখে 10,000 টাকা পেলেন। তাহলে আমরা জানুয়ারির 10 তারিখ দিয়ে ডট ডট দিয়ে 10 দিলাম। 10,000 টাকা পাইলে রুগী দেখে নগদান হিসাব ডেবিট, সেবায় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, সেজন্য নগদের ঘরে বসবে 10,000। এবং সেবায় আয় হলে কি বলছিলাম, ই বৃদ্ধি পায়, ই মানে মালিকানা সত্ত্ব, যেটাকে আমরা মূলধন বলি, সেজন্য মূলধনের সাথে যোগ হবে ওই 10,000 টাকা। এটাকে আমরা দিব সেবায়, মন্তব্যের কলামে জাস্ট সেবায় লিখব। এরকম যখন দুইটা হয়ে যাবে, আমাদের কাজ হবে যোগ বিয়োগ করে নামানো। খেয়াল করো, নগদে 50,000 আগে ছিল, এখন 10,000, তাহলে হবে কত, 60,000 টাকা। এরপরে চিকিৎসা সরঞ্জামের যে 1 লক্ষ টাকা ছিল সেটাই নামাইলাম। নতুন দায়ের কোনো সৃষ্টি হয় না, সেজন্য এখানে ডট দিয়ে রাখলাম 1,50,000 এবং 10,000 মূলধন যোগ করে 1,60,000 টাকা। যোগ বিয়োগ করে যেটা নামবে সেটার নাম দিব আমরা উদ্বৃত্ত অথবা ব্যালেন্স। মন্তব্যের কলামে উদ্বৃত্ত অথবা ব্যালেন্স লিখবো। অনেকে এই পাশে উদ্বৃত্ত দেওয়া যায়, সেটাও হোক, এটাও ঠিক আছে, যেটা সহজ সেটা করবা। তাহলে আমরা 10 তারিখ পর্যন্ত কমপ্লিট করলাম, যোগ বিয়োগ করে নামাইলাম এবং এটার নাম দিলাম কি উদ্বৃত্ত। এরপরে 20 তারিখে দেখো, চেম্বারের আধুনিকায়নের জন্য 50,000 টাকা ঋণ নিছে। ব্যবসায় যখন ঋণ নেয় তখন দুইটা হিসাব সৃষ্টি হয়, একটা হলো নগদান হিসাব আর একটা হলো ঋণ হিসাব।
নগদ টাকা বৃদ্ধি পাইছে সেজন্য নগদের সাথে যোগ হবে। ঋণ একটা দায়, এই যে দায়ের দিকে একটা কলাম খালি আছে, এটার নাম দিব আমরা ঋণ, যেহেতু নতুন একটা দায় পেয়ে গেছে। এখন সেটাকে কিভাবে প্রভাবিত করে দেখো, 20 তারিখ দিয়ে নগদান হিসাব বৃদ্ধি পাবে 50,000 টাকা, সেজন্য নগদের সাথে যোগ হবে। আবার ঋণ ক্রেডিট দায় বৃদ্ধি পাইছে, সেজন্য এই ঋণ দায়ের সাথে যোগ হবে 50,000 টাকা। জাস্ট মন্তব্যের কলামে আমরা লিখে দিতে পারি ঋণ নেওয়া হলো অথবা ঋণ। এখন দ্বিতীয় আরেকটা যখন উদ্বৃত্তের পরে যখন আরেকটা লেনদেন হয়েছে আমরা যোগ করে দিতে পারি 60,000 এবং 50,000, 1 লক্ষ কত 10,000 টাকা। এরপরে চিকিৎসা সরঞ্জামের আছে কত 1 লক্ষ টাকা। তারপরে ঋণের 50,000 টাকা নামবে, তারপরে মূলধন আগেরটাই 1,60,000 টাকায় নামবে, নতুন কোনো মূলধন বাড়ে নাই। যোগ বিয়োগ হয়ে যেটা নামে সেটার নাম দিব উদ্বৃত্ত। তোমরা অনেকে যোগ বিয়োগটা শেষেও করলেও হবে, এভাবে ঘরে ঘরে দেখাইলেও সুন্দর দেখায়, উদ্বৃত্ত বা ব্যালেন্সটা প্রতিবারে দেখানো এটা একটা সৌন্দর্য দেখায়, সেজন্য এভাবে করতেছে। এরপরে আমরা 20 তারিখের পরে 25 তারিখে দেখব। 25 তারিখে দেখো, জানুয়ারি 25 তারিখ বলছে চেম্বারের ভাড়া প্রদান, চেম্বারের ভাড়া বাবদ 5,000 টাকা প্রদান করেন। তাহলে আমরা চেম্বারের যদি ভাড়া দিই, এটাকেও দুইটা পক্ষ বা হিসাব সৃষ্টি হয়েছে, একটা হলো ভাড়া হিসাব, একটা খরচ, আর একটা হলো নগদান হিসাব। ভাড়া খরচ হওয়াতে মূলধন কমে যাবে। আমি বলছিলাম কি, যদি কোনো আয় হয় মূলধন বাড়ে, যদি কোনো খরচ হয় মূলধন কমে। মূলধন মানে বা মালিকানা সত্ত্বকে নির্দেশ করে। তাহলে ভাড়া একটা খরচ, সেজন্য মূলধন কমবে, আবার নগদ টাকা চলে যাবে, সেজন্য নগদও কমবে। 5,000 টাকা নগদ থেকে মাইনাস, মানে ব্র্যাকেট দিয়ে দেখানো যায়। আবার এটা টাচ করবে কাকে, মূলধনকে, সেজন্য মূলধন থেকেও মাইনাস, এটাকে ব্র্যাকেট দিয়ে দেখাইলাম, এই জায়গায় রেখে দিলাম। এটা একটা ভাড়া মন্তব্যের কলামে। এখন আমাদের কাজ হলো যোগ বিয়োগ করে দেখানো। সবগুলো 25 তারিখ পর্যন্ত লেনদেন শেষ। 1,10,000 থেকে 5,000 গেলে 1,05,000। তারপরে চিকিৎসা সরঞ্জামের 1 লাখ নামবে, তারপরে 50,000 নামবে, তারপরে 1,60,000 থেকে 5,000 গেলে 1,55,000 টাকা, 1,55,000 টাকা। যেহেতু আমরা একদম লাস্ট কলামে চলে আসছি, আর কোনো লেনদেন নেই, সেখানে উদ্দীপিতও দেখাবো না। জাস্ট আমরা এই যে সম্পদগুলো আছে, দুইটা সম্পদ, এই দুইটা সম্পদের যোগফল কত হয় দেখব। আমরা দুইটা সম্পদের যোগফলের দিকে খেয়াল করলে দেখি 1 লাখ এবং 1,05,000 হয় 2,05,000, 2,05,000, ঠিক আছে। আবার দায়গুলোকে যদি, দায় এবং মালিকানা সত্ত্বকে যদি আমরা যোগ করি 1,55,000 এবং 50,000, সেখানেও হয় কত 2,05,000 টাকা। তাহলে আমরা বুঝলাম যে আমাদের হিসাব সমীকরণে এ সমান এল প্লাস ই এটা প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা লিখে দিতে পারি এ সমান এল প্লাস ই প্রমাণিত। এই লেনদেনগুলোকে আমরা প্রভাব দেখাইতে বললে এভাবে বিবরণী চকে, হিসাব সমীকরণে যদি লেনদেনের প্রভাব দেখাইতে বলে এভাবে বিবরণী চকে আমরা করে দেখব, এবং করে দেখার পরে দেখব এ সম্পদের যে যোগফল আসছে দায় এবং মালিকানা সত্ত্বগুলো যোগফলে ঠিক একই টাকা আসবে। তোমরা এইভাবে করতে পারো, অথবা তোমাদের মতো করে সুন্দর করে দেখবা। যদি উত্তরটা মিলে তাইলে হয়তো ঠিক আছে, আর যদি না মিলে থাকে একটু সংশোধন করে নিবা এবং সুন্দর উপকারে উপস্থাপন করে অ্যাসাইনমেন্টগুলো জমা দিবা, যেন নিজেরা সবচাইতে উত্তম কমেন্টটা পাও। উত্তম, মধ্যম, অতি উত্তম এবং অগ্রগতি প্রয়োজন, এই 4টা কমেন্ট আছে। তোমরা অতি উত্তম কমেন্টটা যেন সবাই পাও। সবার জন্য দোয়া করি, সবার শুভকামনা কামনা করতেছি। এবং ভবিষ্যতে কোনো অ্যাসাইনমেন্ট যদি আসে, আমরা একটু দেরিতে হলে দিই, একটু দেরিতে দেওয়ার মূল উদ্দেশ্য হলো আগে তোমরা নিজেরা একটু স্টাডি করে নিবা, তারপরে আমাদেরগুলো একটু ফলো করবা। ভালো থাকবা সবাই, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।